আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর এসএসসির সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা তোমরা বেশিরভাগ স্টুডেন্ট অ্যাভয়েড করো এবং ভাবছো এটা ছাড়াই তোমরা A+ পেয়ে যাচ্ছ। ওয়েল, এটা তুমি সাময়িক নিস্তার পেলা, কিন্তু তুমি কি জানো তোমার এইচএসসিতে এটার উপর বিশাল একটা সিলেবাস জৈব যৌগ নামে তোমার সামনে অপেক্ষা করছে? কি হবে তখন যখন তুমি ইন্টারমিডিয়েটে এইচএসসিতে একটা কোচিংয়ে ভর্তি হবা, কলেজে ক্লাস করবা, তোমার বন্ধু বান্ধব বেসিক জানবে, তারা আপার লেভেলের জিনিস শিখবে, আর তখন তুমি কিছুই বুঝতে পারবা না। আসো আমরা এরকম শর্টকাট পড়াশোনা না করে যখন যে বই যেটা আছে সেটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এটা অ্যাভয়েড করার মূল কারণ কি তোমাদের একাই দোষী তোমরা? না, এটা আমাদের মতো যারা শিক্ষক আছেন হয়তো তোমাদের কাছে বোধগম্য করে তুলতে পারে না, যার কারণে তোমাদের কাছে এই চ্যাপ্টারটা অনেক জটিল লাগে। অথচ বিশ্বাস করো, অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার এই অধ্যায়টা। আমরা সেটা তুলে ধরবো, তোমরা আমার সাথেই থাকো, ইনশাল্লাহ তোমরা আশাহত হবে না, এইটুকু আমি তোমাদের অ্যাসিওরেন্স করতে পারি। দেখো, তোমাদের ভয় লাগার কারণ কি? এই চ্যাপ্টারের এই পেজটা খোলো, দেখো একটা কঙ্কাল। এইখানে যখন পড়তে যাও এই পৃথিবীর বয়স 4.54, এগুলো পড়তে গেলে একটা বিরক্ত ইতিহাস। তারপরে যখন আগাও যে দেখি কি পড়ি, এইখানে আছে জীবাশ্ম জ্বালানি, এইটুকু পড়লে ভালো লাগে যে বহুকাল প্রাচীনকালের উদ্ভিদ, বহুদিন আগের উদ্ভিদ প্রাণীর মৃতদেহ ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায়, সেইগুলো আমাদের যে পাওয়া যায় সেগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। এইটুকু পড়তে ভালোই লাগে। অর্থাৎ দীর্ঘদিন এরকম মাটির নিচে আমাদের মৃতদেহ এবং উদ্ভিদ প্রাণী এগুলো ধ্বংসাবশেষ যখন বছরের পর বছর এরকম নিচে থাকে, সেখান থেকে বিভিন্ন রকম যৌগ, আমাদের পেট্রোলিয়াম, গ্যাস, এগুলোর উৎপত্তি হয়। তো ভালো লাগছে, ভাবতেছ চ্যাপ্টারটা সহজ। তারপরে যখন আবার শত শত মিলিয়ন বছর আগের ইতিহাস যাও, ইতিহাস বোরিং লাগে, কারণ তুমি সায়েন্সের ছাত্র। এরপরে তুমি এটা ইগনোর করো যে কি আছে পড়বো না, প্রাকৃতিক গ্যাস ভালো লাগতেছে। কিন্তু যখন তুমি এই পার্সেন্টেজগুলো দেখা শুরু করে দাও তখন তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। প্রাকৃতিক গ্যাসে 93 থেকে 98% মিথেন, 0.2 থেকে 3.9% ইথেন। একটা প্রাকৃতিক গ্যাসে যদি এত পার্সেন্ট থাকে, কষ্ট করে নাই মুখস্থ করলা, এইগুলো করার পরে যখন এই চিত্রে আসো তখন তুমি রাগ করে বইটা ফেলে দাও, এই চ্যাপ্টার আমার লাগবে না। তুমি কি কখনো প্রিভিয়াস কোশ্চেন খেয়াল করেছো যে আসলে এখান থেকে আসে কি, শিখতে হবে কি? এই যে তোমার এই 2 পেজ দেখালাম, এখান থেকে মূলত এমসিকিউ আসে। এমসিকিউ যদি তুমি 2বার 3বার রিডিং দাও এটা তোমার মাথায় থাকবে, কিন্তু সিকিউ যেটা আসে সেটা কিন্তু মূলত এখান থেকে আসে। সিকিউ যেখান থেকে আসে সেটা একেবারেই সহজ। এর জন্য তোমার কি করতে হবে? জৈব যৌগ নামকরণ, হাইড্রোকার্বনের নামকরণটা তোমাকে শিখতে হবে। কারণ হচ্ছে এই চিত্রগুলো দেখলে তোমার কাছে ভয় লাগে, এই চিত্রগুলো যখন আসো তখন দেখলেই ভয় লাগে। আমরা তো শিখছি শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড। স্যার এত বড় কি, এটা কি নামে ডাকবো? যখন এই নামটা বলতে পারছো না তখন মনে করো যে এই চ্যাপ্টার ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু সলভ ইট ইজিলি, রেখে দাও, ছুড়ে ফেলে দাও। না, আমি তোমাদের অ্যাসুরেন্স করছি যে আমি তোমাদের এটাকে একেবারে ইজি করে তোলার চেষ্টা করব। তাহলে আমরা আসি, এইখানে আমরা আগে নামকরণগুলো শিখি। যে এইখানে যে প্রকারভেদ, এত ফর্মালিটিস আমরা ধীরে ধীরে শিখবো। আগে আমরা সরাসরি নামকরণে চলে যাই। দেখো, আমরা একটু বই থেকে বের হয়ে আসলাম, আমরা এটা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম আমাদের শেখা উচিত হচ্ছে নামকরণ।
নামকরণগুলো যদি আমরা শিখি, প্রথমে আমাদের ক খ শিখতে হয় না, সে ক খর মতো করে আমরা শিখব। একেবারে ক খ থেকে শুরু করে শব্দ শিখব, শব্দ থেকে বাক্য শিখব, বাক্য থেকে রচনা শিখব। ইনশাল্লাহ তোমার কাছে সহজ হয়ে যাবে। তো দেখো এখানে মিথ মানে, যদি মিথ কথাটা থাকে তুমি এখানে বুঝতে পারবে এখানে একটা কার্বন আছে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের গঠিত যৌগ হাইড্রোকার্বন। সেটার আমরা প্রকারভেদ রাখছি, সেটাও আমরা পরে দেখাবো। হাইড্রোকার্বন শুধু কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ। অ্যালিফেটিক, অ্যারোমেটিক এগুলো নিয়ে আমরা পরে পড়বো। আমরা সর্বপ্রথমে এর নামকরণে চলে আসি। মিথ কথা থাকলে তার মানে তুমি বুঝতে পারবা যে এখানে একটা কার্বন আছে। ইথ মানেই হচ্ছে দুইটা কার্বন আছে। প্রোপ মানেই হচ্ছে তিনটা কার্বন। বিউট মানেই হচ্ছে চারটা কার্বন। পেন্ট মানে পাঁচটা। হেক্স মানে ছয়টা। হেপ্ট মানে সাতটা কার্বন। অক্ট মানে আটটা কার্বন। নন মানে নয়টা কার্বন। 10 মানে 10টা কার্বন। তোমার যে কয়টা কার্বন থাকবে সেই কয়টা কার্বনের উপরে প্রথম নামকরণ শুরু হয়ে গেল। এইটা ধরে নাও কার্বনের সংখ্যার উপরে তোমার নামকরণের প্রথম নাম। এবার আসো, এবার আমাদের হাইড্রোজেন থাকবে, কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে। এখন সেটার পরিমাণটা এই যে যদি কার্বনের সংখ্যা যা হবে তার হাইড্রোজেনের সংখ্যা তার ডাবলের চেয়ে 2 বেশি হবে, তাহলে সেটাকে আমরা অ্যালকেন বলবো। উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা। যেমন আমরা যদি বলি এখানে C2 এন এর মান, এখানে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সূত্র। আচ্ছা তুমি যখন a+b² শিখছো, a+b² মানে হচ্ছে a² + 2ab + b²। এত ক্যাকু কিন্তু খোঁজো নাই, তুমি সূত্রটা মুখস্থ করছো। এইগুলো লজিক আছে, এত লজিক খোঁজার দরকার নাই। তুমি এই কয়েকটা সূত্র মুখস্থ করে ফেলো, খুব জটিল কিছু না। 2বার 3বার 4বার দেখলে তোমার হয়ে যাবে। তাহলে তোমরা অ্যালকেনের সূত্র হচ্ছে CnH2n+2, অর্থাৎ কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2 বেশি হবে। তাহলে CnC যদি 2টা হয়, হাইড্রোজেন এই যে 2 2 4 যোগ 2 তাহলে 6। তাহলে যখনই তুমি কার্বনের সংখ্যা ডাবলের চেয়ে 2 বেশি হাইড্রোজেন পেয়েছো, তুমি শিওর এটা অ্যালকেন। এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে বংশ। এটা যদি আমরা নাম বলি, এটা আমরা বংশ হিসেবে চিন্তা করি। বলো না তোমরা? রহিম চৌধুরী, করিম প্রামাণিক, বংশ বলো না? এটাকে তোমরা বংশ হিসেবে চিন্তা করো। তো নামকরণে আমরা বংশ সহ একসাথে বলবো। প্রথমত আমরা এইখানে এই যে 2টা কার্বন আছে, আমরা তাহলে ইথ 2টা কার্বনের জন্য কি ইথ, এই যে 2টা কার্বনের জন্য কি ইথ, আর এটার বংশ কি অ্যালকেন বংশ। অ্যালকেন বংশের জন্য আমরা এন যুক্ত করব। তাহলে এখানে 2 কার্বনের জন্য ইথ, আর হচ্ছে 2 কার্বনের জন্য আমাদের ইথ, 2 কার্বনের জন্য হচ্ছে ইথ, আর বংশটা কি ডাবল এসে 2 বেশি, বংশটা হচ্ছে এন। তাহলে এই 2টা মিলে আমার নামকরণ হয়ে যাবে ইথেন। 2টা মিলে নাম হয়ে যাবে ইথেন। খুব জটিল মনে হচ্ছে বলো তো? এখন আমি তোমাকে একটা নাম দেব, তুমি কমেন্টে জানাও তো যে আসলে নামটা খুব কঠিন কিনা। দেখো তো, আমি যদি তোমাকে বলি C5H 5 দুগুণী 10 11 12, কার্বন হচ্ছে 5টা, ডাবলের চেয়ে 2 বেশি। তাহলে আমরা যদি এখানে ডাবলের চেয়ে 2 বেশি পাই, তাহলে আমরা অ্যালকেন বংশের লোক। আর 5 কার্বন মানে পেন্ট, তাহলে পেন্ট যোগ অ্যালকেনের এন, তাহলে হচ্ছে পেন্টেন।
তাহলে এটার নাম হয়ে যাবে পেন্টেন। আমার মনে হয় তোমাদের এটা বুঝতে আশা করি আর কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে তোমরা যদি অ্যালকিন দেখো, অ্যালকিনের কার্বনের সংখ্যা যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। এটার দ্বিগুণের চেয়ে 2 বেশি হবে না, এটা শুধু দ্বিগুণ হবে। আমরা কার্বনের সংখ্যা অনুযায়ী নাম এটা ফিক্সড। যদি অ্যালকিন বংশের হয় তাহলে আমাদের ডাকবো ইন, অর্থাৎ আমরা যদি এখানে C3 H6 দেখো তো, তোমরা দেখো তো এটা কার্বন ডাবলের কার্বন সংখ্যা যা তার চেয়ে হাইড্রোজেন সংখ্যা তার ডাবল কিনা। যদি ডাবল হয় তাহলে কি আমাদের সূত্র CnH2n এই ফর্মুলা ফলো করে কিনা। আর এটা যদি ফলোই করে তাহলে এটা কি অ্যালকিন বংশের, এই বংশের নামকরণ হয় ইন দিয়ে। তাহলে 3 কার্বনের জন্য আমরা হচ্ছে প্রোপ নিব, 3 কার্বনের জন্য আমরা হচ্ছে প্রোপ নিব, আর এই অ্যালকিন বংশের জন্য আমরা ইন নেব। তাহলে বলো তো আমরা এটাকে প্রোপিন বলতে পারি কিনা? বলো তো, খুব জটিল মনে হচ্ছে? তাহলে ঠিক একইভাবে আমরা যদি এইখানে C4H8, আমার বিশ্বাস তোমরা এটা চোখ বন্ধ করে এখন নামকরণ করতে পারবা। স্যার খুবই সহজ, 4 কার্বন মানে বিউট, আর ডাবল আছে হাইড্রোজেন মানে অ্যালকিন বংশের ইন, তাহলে এটা হয়ে যাবে বিউটিন। এটা হয়ে যাবে কি বিউটিন। এখন আর তোমাকে আটকানো যাবে না, এখন তুমি খুব সহজেই সবকিছু পারবা। এটা যদি আমি নাও বলি অ্যালকাইন, আমার বিশ্বাস তোমরা সলভ করতে পারবা। এইটা সূত্রটা হচ্ছে কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2 কম হবে। এখানে ছিল 2 বেশি আর এখানে দ্বিগুণের চেয়ে কম। খুবই সিম্পল, এখানে 2 বেশি, এখানে ডাবল, এখানে 2 কম। সাসাস আমরা C3 দেই, এর ডাবল কত 6, তাহলে আমরা 6 যদি হয় ডাবলের চেয়ে 2 কম তাহলে আমাদের 4 হবে। তাহলে ডাবলের চেয়ে 2 কম আমার অ্যালকাইন আইন বংশের লোক, আর আমার 3 কার্বনের জন্য প্রোপ, তাহলে এটা হয়ে যাবে প্রোপ যোগ আইন, তাহলে আমরা সরাসরি বলবো প্রোপাইন। প্রোপাইন খুব জটিল মনে হচ্ছে বলো তো? একেবারেই জটিল না, বিশ্বাস করো। তোমরা একেবারেই শুরু থেকে ক্লাসটা করতে চাইছো এবং করো। আমি 3টা স্লটে ইনশাল্লাহ তোমাদের জৈব যৌগ চ্যাপ্টার ক্লোজ করে দিব এবং তোমার লাইফের সেরা ক্লাস হতে যাচ্ছে। প্রথমে আমরা এই বেসিকগুলো আলোচনা করব, দেন আমরা বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব, দেন আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলোর অ্যানালাইসিস করব। ব্যাস, তোমার জৈব যৌগ নিয়ে ঝামেলার শেষ। তাহলে এবার আসো আমাদের অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে ডাবলের চেয়ে 1 বেশি এবং OH থাকবে, এবং এটার বংশ হচ্ছে অ্যালকোহল। আমরা আনল যোগ করে দিব। এক্সাম্পল C2, এই যে CN এর মান 2, ডাবলের চেয়ে 1 বেশি, তাহলে H এর মান ডাবলের চেয়ে 1 বেশি, 2 দুগুণে 4 আর 1 5। তারপরে এইটার সাথে আমার OH আছে, 2 কার্বন মানে ইথ, তাহলে ইথ যোগ কোন বংশের লোক? OH থাকলে অ্যালকোহল বংশের লোক। তুমি এর সাথে আনল যোগ করে দাও, তাহলে কি হয়ে যাবে? এটা ইথানল হয়ে যাবে। কি হয়ে যাবে? ইথানল হয়ে যাবে। কি ভালো লাগছে না? তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এরপরে আমাদের আছে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহল দুষ্টমি করে তোমরা অনেকে ডগ ডগ দেখাও,
ঠিক ওটাই, সেটার সংকেত হচ্ছে এই ওএইচ। এবং অ্যালকোহল এটা কিন্তু মেডিসিনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কার্বক্সিলিক অ্যাসিড দেখো, এটাকে আর একটা নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা কার্বক্সিলিক অ্যাসিড। এখানে এই যে অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, এগুলো সকলের ক্ষেত্রেই কার্বন যা হবে হাইড্রোজেন তার ডাবলের চেয়ে এক বেশি হবে। এরপরে এই যে সিওএইচ, সিএইচও, তারপরে ওএইচ, এইগুলো হচ্ছে কার্যকরী মূলক। এই মূলকগুলো যুক্ত হলে ওটা বংশ নির্ধারণ করবে যেটা কোন বংশের লোক। আর এই যে কার্বনের এই যে আমরা যে বললাম যে CnH2n+1, এটা হচ্ছে আসলে অ্যালকাইলের হচ্ছে সংকেত। অ্যালকাইল, অ্যালকাইল, অ্যালকাইল সংকেত। অ্যালকাইল যৌগ না, এটার সাথে কোনো একটা গ্রুপ যুক্ত হয়ে যৌগ গঠন করে। যখন যে গ্রুপটা যুক্ত হবে সেই গ্রুপের উপরে নামকরণ হবে। তাহলে এইখানে তোমরা বুঝতে পারছো। তবে এই জায়গাটা নামকরণ একটু সাবধান, এখানেও নামকরণে একটু সাবধান। একটু কেন সাবধান আমি তোমাকে দেখাচ্ছি। এখানে CnH2n, এখানে Cn, কার্বন সংখ্যা যা হবে নামটা তার পরবর্তী নাম হবে। বিষয়টা এখনো ক্লিয়ার না তোমরা, আমি দেখাচ্ছি। যেমন আমরা ধরো এই C2 নিলাম, তাহলে H2n+1 অর্থাৎ 2 দুগুণে 4 আর 1 5, তারপরে COOH নিলাম। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো দুইটা কার্বন, তাহলে কি এটা ইথ যোগ আনোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড? না, তোমাকে এখানে একটু খেয়াল রাখতে হবে। এইখানে দুইটা কার্বন হলেও এখানে আরো একটা কার্বন আছে, তার মানে এই কার্বন সহ তোমাকে নাম করতে হবে। তাহলে এই কার্বন সহ এখানে দুইটা, এখানে একটা, মোট কার্বন কয়টা? 3টা। আমার বিশ্বাস তুমি ধরতে পারছো এটার নাম কি হবে, কারণ 3 কার্বন হইলে প্রোপ, আর এটা যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড পরিবারের লোক, এই বংশের নামকরণ হয় আনোয়িক অ্যাসিড। তাহলে আমরা প্রোপ যোগ আনোয়িক অ্যাসিড, আমরা বলবো প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। আমার বিশ্বাস এটা নিয়ে আর তোমাদের কথা বলতে হবে না। এরপরে আমরা লাস্ট এখানে আসি অ্যালডিহাইড। এরপরে অনেক কিছু আছে, কিটোন আছে, এস্টার আছে, এটা অনেক ইন্টারমিডিয়েট আরো অনেক শিখবা, কিন্তু বেসিক তোমাদের স্ট্রং করার জন্য এতটুকু জানলে মোটামুটি চলবে। আমরা অ্যালডিহাইড বংশের লোক, এই বংশের উপাধি কি? আনেল, আনেল। মিথের সাথে হলে মিথানেল, ইথানেল, প্রোপানেল। এখানেও কিন্তু এই যে কার্বন একটা এক্সট্রা আছে, এখানে যে কয়টা কার্বন হবে তার পরেরটা আমার কাউন্ট করতে হবে। যেমন এখানে যদি C3H, 3 দুগুণে 6 আর 1 7, তারপর CHO, তাহলে এখানে 3টা হলে আপনি প্রোপানেল বলতে পারেন না। এখানে চিন্তা করতে হবে 3টা, আর এখানে একটা 4টা, তাহলে এটা বলতে হবে কি? বিউটানেল। বিউট, এই যে 3 কার্বন মানে বিউট, বিউট। আর এখানে কি? আনেল, আনেল। তাহলে এই দুটা সন্ধি তোমরা পড়ছো না জীবনে, এই দুটা মিলে কি হয়ে যাবে? বিউটানেল, বিউটানেল। কি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সত্যি করে বলো তো এই জৈব যৌগ বিষয়টা কি একটু ভালো লাগা শুরু হয়েছে না? যখনই তোমার ভালো লাগা শুরু হচ্ছে তখনই বুঝতে হবে এই চ্যাপ্টারটা তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি পরবর্তী স্লাইডে যাব। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা সামনে থাকলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখছো। এবার আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। এই নামকরণগুলো যখন তোমার জন্য সহজ হয়ে গেছে, তখন তুমি এবার বই খুললে তোমার ভালো লাগবে, হেভি ভালো লাগবে, তুমি দেখলে নামকরণ করতে পারবা।
তো এরপরে আমরা আসি এরপরে দেখো আমরা আসি এবার একটু প্রকারভেদটা আমরা শিখতে পারি। হাইড্রোকার্বন এটা হচ্ছে আমাদের প্রকারভেদ হচ্ছে দুই ধরনের, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যারোমা শব্দ থেকে অ্যারোমেটিক শব্দটা আসছে, অর্থাৎ অ্যারোমা অর্থ সুগন্ধ, সুগন্ধযুক্ত যে হাইড্রোকার্বনগুলো সেগুলোকে অ্যারোমেটিক বলা হয়েছে। যদিও তোমাদের এসএসসি লেভেলে এটা নিয়ে খুব বিশাল বিস্তর আলোচনা নেই। তো আমাদের আছে অ্যালিফেটিক, এটা নিয়ে আলোচনা আছে। এইখানে অ্যালিফেটিক এটা চর্বিজাত থেকে আমাদের এই অ্যালিফেটিকটা নামকরণ হয়েছে। এটা দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকলের ব্যাপারটা হচ্ছে এই যে কার্বন তোমার এরকম চলতেই থাকবে, এটা হচ্ছে মুক্ত শিকল। দেখো তোমাকে যে আমি এই যে প্রোপেন দেখাইছি, প্রোপেন, এবার যদি আমি বলি প্রোপেন তখন তুমি কাজ করবা যে প্রোপ মিথ ইথ প্রোপ, প্রোপেন, আমি তোমাকে প্রোপেন লিখতে বলছি প্রোপেন, তখন তোমার মাথায় কাজ করবে যে প্রোপ মানে তো 3 কার্বন, তাহলে তুমি 3 কার্বন দাও, এই যে 3 কার্বন দিছ। প্রোপেন এই যে 3 কার্বন, অ্যালকেন বংশের হাইড্রোজেন কি হবে, ডাবলের চেয়ে 2 বেশি হবে, 3 দুগুণে 6, 2 8 হবে। তাহলে এইখানে তোমার অ্যালকেন বংশের আরেকটা পরিচিতি হচ্ছে, যদি আমি এইরকম বন্ধন, এগুলোকে বলা হয় বন্ধন, যদি এরকম একক বন্ধনে থাকে তাহলে সেটা অ্যালকেন বংশের লোক। যেমন এই যে C3H8, এইটা আমরা এই C3 লিখলাম এবং কার্বনের 4টা করে হাত আছে, 4টার বেশি হাত নাই, অর্থাৎ যোজনে এখানে 4 ব্যবহার হবে। তাহলে এখানে এই কার্বনের একটা হাত কার্বনকে ধরছে, আরো 3টা হাত বাকি আছে। এখানে এই কার্বন 2টা হাত 2 জনকে ধরছে, এখানে আরো 2টা বাকি আছে। এই কার্বনের একটা হাত এই কার্বনকে ধরছে, আরো 3টা বাকি আছে। এবং এই হাতগুলো হচ্ছে হাইড্রোজেন, এই হাতগুলো হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ এটা আণবিক সংকেত হলেও এটা গাঠনিক সংকেত। এটার কিন্তু C3H8টাকে আমি ভেঙে চুরে দেখাইছি, বন্ধন আকারে দেখানো হয়েছে। তাহলে অ্যালকেন অবশ্যই সিঙ্গেল বন্ড। আমরা যখন বলবো অ্যালকেন, অ্যালকেন আমরা কিভাবে চিনবো, এইভাবে তো চিনবই, আবার যখন আমরা কার্বন কার্বন একক বন্ধন থাকবে সেটাও আমরা চিনবো, যেটা অ্যালকেন বংশের লোক। তাহলে এই অ্যালকেন বংশের পরিচিতি আমরা 2 ভাবে পেলাম, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে আর একটা হচ্ছে বন্ধনের মাধ্যমে। ঠিক একইভাবে আমরা এই C2H4, তুমি 2 কার্বন মানে ইথ, আর ডাবল মানে হচ্ছে অ্যালকিন বংশের ইথিন। এখন এই ইথিনটা গাঠনিক সংকেত এই যে কার্বন 2টা দিয়ে দাও, আর ইথিনের হচ্ছে আর একটা চেনার উপায় হচ্ছে ডাবল বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যে কার্বনের 1 2 3 4, এখানেও এই কার্বনের 1 2 3 4, তোমার এটা হয়ে গেল ইথিন। তাহলে এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন বংশ চেনার আরেকটা উপায় কি পেলাম, যে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো 2টা কার্বন, হাইড্রোজেন 4টা। আবার অ্যালকাইন বংশে আমরা এই যে C3 অ্যালকাইন, ডাবলের চেয়ে 2 কম, তাহলে H4 এটা যে আমরা লিখলাম, এটার একটু গাঠনিক সংকেতটা দেখি। C3 মানে 3টা কার্বন তুমি দাও আগে, আর অ্যালকাইন এই বংশের লোকের পরিচিতি বন্ধন আকারে যদি দেখাও তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন, অ্যালকাইন। অ্যালকাইন এটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তাহলে এখানে যে কোনো একটাতে ত্রিবন্ধন দেই, বাকি এই কার্বনের সাথে 3টা হাত আছে আর একটা হাত ফাঁকা আছে, সেই একটা হাতে হাইড্রোজেন। এই কার্বনের কিন্তু 3টা হাত, একটা হাত, 4টা হাত হয়ে গেছে। এই কার্বনের একটা হাত ব্লক আছে আর 3টা হাত ফাঁকা আছে, এই 3টা হাতে 3টা হাইড্রোজেন দেই। তোমরা একটু হিসাব করে দেখো তো, এখানে কার্বন 3টাই আছে,
হাইড্রোজেন 1 2 3 4, এটা কিন্তু গাঠনিক সংকেত। কি মনে হচ্ছে? অনেকটা সহজ লাগছে না? তো তোমাদের এই যে এখন তোমরা দেখলেই বুঝতে পারবা যে সিঙ্গেল বন্ধন মানে অ্যালকেন বংশের, তাহলে এন নাম করবা, আর মেথ ইথ ওই 10 পর্যন্ত তোমরা শিখবাই। তারপরে দ্বিবন্ধন থাকলে ইন বংশের লোক, অ্যালকিন বংশের লোক, ইন হবে ইথিন, প্রোপিন, বিউটিন। তবে অ্যালকিন এবং অ্যালকাইন শুরুটা হয় দুইটা কার্বন থেকে, ইথ থেকে শুরু হয়। এক কার্বনে তো আর তুমি 3 বন্ধন দেখাইতে পারবা না। তাহলে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, আর এটা ইথাইন, পেন্টাইন, বিউটাইন। তোমরা এটা কিন্তু এখন অ্যাভেলেবল, যে কোনো দেখলে তোমরা নামকরণ করতে পারবা। তোমাদের আমি বইতে এখন এই জিনিসগুলো দেখাবো, দেখবা কতটা সহজ হয়ে যাচ্ছে। এখন দেখো, এইটা হচ্ছে মুক্ত শিকল, এটা হচ্ছে মুক্ত শিকল, আর এখানে আরেকটা আছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল কি জানো? এই কার্বনগুলো মুক্ত থাকবে না, মানে প্রত্যেকটা কার্বন প্রত্যেকটা কার্বনের সাথে যুক্ত থাকবে, সাইক্লিক অর্ডারে থাকবে। তাহলে মুক্ত শিকল আর বদ্ধ শিকল বুঝতে কি খুব কঠিন মনে হচ্ছে তোমাদের? মুক্ত শিকল মানে এই যে এই কার্বন এই দিকে আর এই কার্বন, এই দুই কার্বনের সাথে কিন্তু সংযুক্ত নাই। আর বদ্ধ শিকল মানে হচ্ছে তোমার এই প্রত্যেকটা শুরু, ধরলাম এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, অর্থাৎ শুরু এবং শেষ এই দুটোর সাথে সম্পৃক্ত মানে যুক্ত থাকবে, বন্ধনে আবদ্ধ থাকবে। কিন্তু এটা ধরো শুরু 1 2 3, 1 নাম্বার কার্বনের সাথে 3 নাম্বার কার্বনের কিন্তু কোনো বন্ধন নেই। তাহলে আমার মনে হয় তোমরা মুক্ত শিকল আর বদ্ধ শিকল একদম ক্লিয়ার। এরপর আমরা মুক্ত শিকলের মধ্যে আসি সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আবার এই বদ্ধ শিকলের মধ্যেও সম্পৃক্ত আর অসম্পৃক্ত আছে। খুবই সহজ। এইখানে যে আমরা 3টা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন দেখানো হয়েছে, এই অ্যালকেনটা হচ্ছে সম্পৃক্ত, শেষ কথা, শেষ এখানে। আর এই যে অ্যালকিন, অ্যালকাইন, এইটা হচ্ছে অসম্পৃক্ত। অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন থাকলেই হচ্ছে সম্পৃক্ত, আর কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলেই তোমার অসম্পৃক্ত। কি মনে হয়, কার্বন কার্বন চতুর্থ বন্ধন হওয়ার সম্ভাবনা আছে? হইলে তো তাহলে হাইড্রোজেন থাকবে না। তাহলে আমাদের সম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলেই অসম্পৃক্ত। তোমাদের এখানে যে বোর্ডে কোশ্চেন করা হয় যে অসম্পৃক্ততা যাচাই করো, এইভাবে তোমাকে ল্যাবে ধরো 3টে টেস্ট টিউব দিয়েছে, 3টাতে একই কালারের লিকুইড আছে, এন্ড তোমাকে বললো এর মধ্যে অ্যালকেন কোনটা, মানে এই সম্পৃক্ত কোনটা। তো সেটা আমরা শিখবো, আমরা বোর্ড কোশ্চেন আলোকে শিখবো যে এখানে ব্রোমেন পানি পরীক্ষা আছে, হ্যাঁ, যে আমাদের কালার, এই অ্যালকেনটা কালার ডিকালারাইজ করবে না, কোনো রিয়াকশন করবে না, নো চেঞ্জ। আর এই দুইটা ধরো কালার চেঞ্জ করলো, তার মানে এটা হচ্ছে অসম্পৃক্ত। এইগুলো আমরা বিস্তারিত আমরা সৃজনশীল কোশ্চেনের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। তো আমরা এই যে যতটুকু শিখছি, চলো না আমরা একটু দেখে আসি আমরা আসলে বইয়ের কতটুকু শিখছি। চলো আমরা একটু বই চলে যাই। তাহলে এবার আমরা চলো বইয়ের অবস্থাটা একটু দেখে নেই। হাইড্রোকার্বন যেমন আমরা শিখছি, হাইড্রোকার্বন হলো শুধু হাইড্রোজেন, কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত, এগুলো আমরা খুব সহজে দেখলাম। এটা কয়েকটা উদাহরণ দিচ্ছে। এরপরে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মানে এটা কেন বই দেখাচ্ছে জানো? মানে এবার বইটা তোমাদের কাছে যেন ভালো লাগে, কি শিখছো সেটা জানানোর জন্য। এই যে অ্যালোফেটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত, এই কথাগুলো আমি বলছি। এটা 2 রকম, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল হাইড্রোকার্বন, এই যে দেখো তোমাদের এই নামগুলো এখন খুব সহজে পারবা। এই যে এইখানে কয়টা কার্বন আছে, এইখানে দেখো তোমাদের এইখানে তোমার 4টা, 1 2 3 4টে কার্বন আছে। 4টে কার্বন মানে বিউট, আর সবগুলো তো একক বন্ধন। তাহলে বিউট অ্যালকেন বংশের লোক, তাহলে বিউট এন, বিউট জোকেন, বিউটেন। এই যে দেখো তো এখন নামটা ভালো লাগছে কিনা। এই যে ইথ, এই যে দেখো 2 কার্বন মানে ইথ,
আর দ্বিবন্ধন মানে কি, অ্যালকিন বংশের লোক, ইন, ইথ যোগ ইন, ইথিন। এখন দেখো তো তোমার এটা মুখস্থ করতে হবে কিনা। এখন তুমি রিডিং পড়লে তোমার ভালো লাগবে, কারণ এতদিন তো তুমি এটা জানতা না, এই কারণে তোমার কাছে কঠিন লাগছে। তারপরে তোমরা একটু দেখো, এইখানে আমরা এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত যে বলছি, সম্পৃক্ত অসম্পৃক্ত যে বলছি, এই যে দেখো আমরা বলছি সম্পৃক্ত মানে একক বন্ধন, এই যে পেন্টেন, এগুলো তোমার কাছে এখন দুধ পান্তা হয়ে গেছে, একেবারে সহজ হয়ে গেছে। আর অসম্পৃক্ত মানে আমরা বলছিলাম দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এই যে ইথাইন, এগুলো তুমি এখন রিডিং পড়লে পারবা। তারপরে আবার এই যে বদ্ধ শিকলে আমরা এই যে উদাহরণ দিচ্ছিলাম, এইগুলো নামকরণের সময় সাইক্লো কথাটা উল্লেখ করতে হয়, আর কিছুই না। যেমন আমি এখানে যদি বলি, এখানে 3 কার্বন মানে মিথ, ইথ, প্রোপ, কিন্তু এটা তো তোমার হয়তো প্রোপ হইতো যদি এইভাবে থাকতো, প্রোপেন, প্রোপেন, এটা প্রোপেন হইতো, CH3 CH2 CH3, কিন্তু এটা তো বদ্ধ, এই বদ্ধ শিকল হওয়ার কারণে সাইক্লো কথাটা উল্লেখ করতে হবে। বদ্ধ শিকলে থাকলে তোমার সাইক্লো কথাটা উল্লেখ করতে হবে। এবার তুমি দেখো 3 কার্বন তার মানে প্রোপ, এবার দেখো সিঙ্গেল বন্ধন, একক বন্ধন, তার মানে অ্যালকেন বংশের লোক। 3টা কথা। প্রথম হচ্ছে সাইকেল, এটা যেহেতু বদ্ধ তার মানে আমরা উচ্চারণ করবো সাইক্লো, এই বদ্ধর জন্য, গট ইট। এরপরে 3 কার্বনের জন্য আমরা মেথ, ইথ, প্রোপ, প্রোপ নিলাম। এরপর আমার সবগুলো একক বন্ধন মানে এন বংশের লোক, এন নিলাম, তাহলে সাইক্লো নিলাম, এইটার কারণে সাইক্লো যোগ 3 কার্বনের জন্য আমরা প্রোপ নিলাম, আবার একক বন্ধনের জন্য আমরা এন নিলাম, এই 3টা মিলে সাইক্লোপ্রোপেন হয়ে গেছে। এইখানে যদি দ্বিবন্ধন থাকে, যে দেখো এই যে দ্বিবন্ধন নিচেই আছে, অ্যালকিন বংশের লোক, সাইক্লো আকারে আছে, সাইক্লিক অর্ডারে আছে, সাইক্লোপ্রোপিন হয়ে যাবে, সাইক্লো বিউটেন, বিউটেন হয়ে যাবে, এটা বিউটিন হবে। এখানে ডাবল বন্ধন, যে সাইক্লো বিউটিন, এটা একক বন্ধন সাইক্লো বিউটেন। কি ভালো লাগছে না তোমার? অবশ্যই ভালো লাগবে। তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তোমার লিখে এখন পড়ার দরকার নাই, তুমি প্রথমবার মনোযোগ দিয়ে দেখো, পরবর্তীতে তুমি কিছু পারলে নোট করে নাও। তো এইগুলো তোমার ভালো লাগবে। অ্যারোমেটিক আমি বলছি যে অ্যারোমা শব্দ থেকে এসেছে, এটা আমরা বলছি সুগন্ধযুক্ত। এইটা আসলে তোমার সাধারণত 5, 6, 7 কার্বন বিশিষ্ট হয়, এবং এটা এই যে বেনজিন চক্র, হ্যাঁ, তোমরা এগুলো নিয়ে আমরা ডিটেলস দেখাবো, ঠিক আছে? আজকে সব দেখালে তোমার একটা হতাশা কাজ করতে পারে, এই জন্য আমি ভিডিওটা বেশি লেন্দি করবো না। তার মানে আমরা কিন্তু ইতিমধ্যে বইয়ের অনেক কিছুই আমরা শিখে ফেলছি। এই যে এইগুলো হচ্ছে অ্যারোমেটিক, তো আমরা এই যে দেখো এগুলো তুমি এখন দেখলেই পারবা, এই যে অ্যালকেন, এই যে সূত্রগুলো আমরা পড়ানো হয়েছে, বুঝতে পারছো? তোমাকে এই আধা ঘন্টা সময়ের মধ্যে কত কিছু পড়ানো হয়ে গেছে, এইগুলো তুমি সূত্রগুলো দেখলে এখন বুঝতে পারবা। তারপরে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো বুঝতে পারবা। এগুলো নামগুলো দেখলে আর তোমাকে অবাক করা লাগবে না, এগুলো তুমি সবই জানো। এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো সবই জানো তুমি। তুমি কি বুঝতে পারছো? তুমি একটা ক্লাসে তোমার এই চ্যাপ্টারের 1/3 আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা যদি আমার সাথে, আমাদের চ্যানেলের সাথে, আমাদের টিচার প্যানেলের সাথে তোমরা থাকো এবং সাপোর্ট করো, বিশ্বাস করো, তোমরা বর্তমান সময়ের সবচেয়ে উপযুক্ত এবং অথেন্টিক তথ্য নিয়ে তোমাদের সামনে প্রত্যেক বিষয়ের উপরে স্পেশাল স্পেশাল ক্লাস আসবে, এবং এটার পরবর্তী লেকচার 2 দেখার জন্য তোমাদের অবশ্যই আমন্ত্রণ রইল। এটা দেখার পরে যখন তুমি লেকচার 2 করবা, তখন তুমি বড় বড় নামকরণগুলো, বিক্রিয়াগুলো জানবা। দেন আমরা 3য় লেকচারে নিয়ে আসবো তোমার হচ্ছে সৃজনশীল বোর্ড কোশ্চেন। তোমার পৃথিবীর কারো কাছে জৈব যৌগ নিয়ে আর যাওয়া লাগবে না। তো আমাদের ফিজিক্সের হায়ার ম্যাথের আছে শ্রদ্ধেয় রাজা স্যার, যিনি সারা বাংলাদেশ খ্যাতি অর্জন করছে খুব অল্প সময়ের মধ্যে। আপনাদের সাথে রেগুলার তার দেখা হবে। আছেন বাংলাদেশের খুব খ্যাতিমান বাংলা ডিপার্টমেন্টের হেড শ্রদ্ধেয় ফিরোজ স্যার, উনিও আপনাদের খুব ভালো চমৎকার চমৎকার ক্লাস নেবেন। তো আমাদের চ্যানেলের সাথে আরও অনেক বিজ্ঞ বিজ্ঞ শিক্ষক সম্পৃক্ত আছেন। সবার সাথে আমরা একসাথে হয়ে তোমাদের পাশে থাকব।
তোমরা আমাদের এই ভিডিও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে তোমরা আমাদেরকে সহযোগিতা করবা। ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা অনেক কিছুই দিতে সক্ষম হব। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।